সুপ্রিয় সুধী, বিজয়ের মাসে সবাইকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা। সেই সাথে আজ মনে করিয়ে দিতে চাই, আজ 14ই ডিসেম্বর 1971 সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন আমাদের অনেক বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবীদেরকে কেন পাকিস্তানিরা হত্যা করেছিল বেছে বেছে? কারণ বুদ্ধিজীবীরা একটা সমাজের মনন গড়ে তোলেন। বুদ্ধিজীবীরা একটি সমাজের দর্পণ স্বরূপ কিংবা তারা ওই দর্পণের উপরে কাজ করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, 1971 সালের 14ই ডিসেম্বর যে ক্ষতিটি আমাদের হয়েছিল, সেই ক্ষতিকে আমরা পুষিয়ে উঠতে পেরেছি কিনা? স্বাধীনতার 46 বছর পূর্তি হতে যাচ্ছে আর দুদিনের মধ্যেই। আমি বলতে চাই যে বাংলাদেশে বুদ্ধিভিত্তিক যে চর্চা, যে মননটা হবার কথা ছিল, সেটা আমরা আজও করতে পারিনি। আমাদের যারা শিক্ষক সম্প্রদায় রয়েছেন, যারা আমাদের চিকিৎসক রয়েছেন, যারা আমাদের সাংবাদিক রয়েছেন, যারা সাহিত্যিক রয়েছেন, কিংবা যারা রয়েছেন চলচ্চিত্র কিংবা নাট্যশিল্পী, প্রত্যেকেই আসলে বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই নন, আসলে যারা বুদ্ধিবৃত্তিক চর্চা করে থাকেন প্রত্যেকেই বুদ্ধিজীবী। আজ এই 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবসে দাঁড়িয়ে সকল শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। সেই সাথে জানাচ্ছি যারা 30 লক্ষ শহীদ হয়েছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে চার নেতা কিংবা তার পরিবারের যারা শহীদ হয়েছিলেন পরবর্তীতে স্বাধীনতা বিরোধীদের হাতে 1975 সালে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজ আমার আলোচনার মূল বিষয় হচ্ছে বুদ্ধিজীবীদের বুদ্ধিভিত্তিক কাজ কতটা আমরা করতে পেরেছি। আসলে 1972 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের যে গ্যাপ রয়ে গেছে, গ্যাপ বলতে আমাদের যে ক্ষতিটা হয়েছিল 1971 সালে, সেই ক্ষতি আমরা আজও পুষিয়ে উঠতে পারিনি। এর পেছনে বড় কারণ হচ্ছে আমরা একটি দীর্ঘ সময় স্বাধীনতা বিরোধীদের হাতে ছিলাম। আরেকটি বিষয় হচ্ছে এই স্বাধীনতা বিরোধীদের যে চক্রান্ত, ক্রমাগত চক্রান্ত, সেই চক্রান্ত থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। আমাদের রয়েছে সেই ব্রিটিশদের যে ব্রিটিশ মডেল, সেই ব্রিটিশ মডেল আমরা এখনো অনুসরণ করছি, কখনো কখনো পাকিস্তানি আমলাতন্ত্র আমরা অনুসরণ করছি। আসলে এই যে হযবরলতা রয়ে গেছে, সেই হযবরলতার কারণে আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। এখন প্রশ্ন হচ্ছে, এই বুদ্ধিজীবীদের, বর্তমানে যারা বুদ্ধিজীবী রয়েছেন, তাদের কাজ কি? আসলে তাদের কাজ হচ্ছে একটি দেশকে গড়ে তোলা। একটি দেশ শুধু টেলিভিশনে কিংবা পত্রপত্রিকায় লেখালেখি করা, টেলিভিশনে গিয়ে বক্তৃতা করা, এটি শুধু বুদ্ধিজীবীর কাজ নয়। বুদ্ধিজীবীর কাজ হচ্ছে একটি জাতির মনন গড়ে তোলা। এই মননটা একদিনে গড়ে তোলা সম্ভব নয়। হ্যাঁ, 45 বছরে আমরা সেটা করতে পারিনি, কিন্তু সেটা যে আগামী 20 বছরে করতে পারবো না তা নয়। আমাদের, আপনারা সকলেই জানেন, আমাদের তরুণ যারা সম্প্রদায় রয়েছে, এই তরুণ প্রত্যেকেই চায়, প্রত্যেকেই যার যার জায়গা থেকে চেষ্টা করছে দেশকে আগামী 20 বছরের মধ্যে উন্নত দেশে পরিণত করতে। হ্যাঁ জানি, এটা খুব সহজ নয়। 1971 সালে যে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, 45 বছর পরে যদি ফিরে দেখতে হয়, তাহলে বলবো যে আমাদের যে অর্জন, সেই অর্জনটা প্রভূত। বিগত 10 বছর ধরে কিংবা 8 বছর ধরে বাংলাদেশ যেভাবে আগাচ্ছে, সেটা ব্রিটেন থেকে শুরু করে আমেরিকা কিংবা ইউরোপ, সব জায়গায় সর্বমহলের কাছে অত্যন্ত প্রশংসনীয় হচ্ছে। হ্যাঁ, সেই সাথে আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কতটা কাজ করতে পারছি। যারা বুদ্ধিজীবী বলে নিজেদেরকে দাবি করেন, সেই বুদ্ধিজীবী মহলের প্রতি আমার বিনম্র অনুরোধ, আপনারা আপনাদের জায়গা থেকে আসল কাজটি করুন। শুধু টেলিভিশনে কিংবা টক শোতে গিয়ে কথা বললেই হবে না। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলতে পারেন 1971 সালে সবাই যখন যুদ্ধ করছে, বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন? বুদ্ধিজীবীরা কি যুদ্ধ করেননি? আসলে এটি আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা যে বুদ্ধিজীবীরা শুধু বসেছিলেন। আপনাদের মনে রাখতে হবে, 1971 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। পৃথিবীতে একটি মাত্র যুদ্ধ হয়েছে, স্বাধীনতার যুদ্ধ, যে স্বাধীনতার যুদ্ধটি পরিচালিত হয়েছিল নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা, এবং যে যুদ্ধটা একটি মিলিটারি যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি জনযুদ্ধ পরিণত হয়েছিল। এখন এই যে জনযুদ্ধে পরিণত হওয়া সেক্ষেত্রে একটি বিষয় সামনে এসে দাঁড়ায়। আমাদের রেজিস্টার্ড মুক্তিযোদ্ধার সংখ্যা 5 লাখ কিংবা বেশি, কিংবা কখনো কখনো কিছু পরিসংখ্যানে কম আসতে পারে, কিন্তু বাংলাদেশের তখনকার সময়ে যে 7.5 কোটি মানুষ ছিলেন, প্রত্যেকেই এক একজন মুক্তিযোদ্ধা। শুধুমাত্র তারা বাদে যারা ছিলেন রাজাকার, আলবদর, এই যে কুখ্যাত রাজাকার কিংবা আলবদর,
যাদের সাহায্যে পাকিস্তানিরা হত্যা করতে পেরেছিল আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের, এই কুখ্যাত রাজাকারদের তালিকা করা উচিত ছিল। আমরা করেছি কি? আমরা একটা সময় এসে মুক্তিযোদ্ধাদের তালিকা করেছি। বাংলাদেশের যিনি এক গ্লাস পানি টেনে দিয়েছেন, একবেলা খাইয়েছেন একজন মুক্তিযোদ্ধাকে, তিনিও একজন মুক্তিযোদ্ধা। যিনি মুক্তিযুদ্ধকে তার মেধা মনন দিয়ে সাপোর্ট করেছেন, তারাও মুক্তিযোদ্ধা। বুদ্ধিজীবীদের কথা এই জন্য আসলো, 25শে মার্চ কালো রাত্রে বঙ্গবন্ধু যখন স্বাধীনতা ঘোষণা করলেন, এর অব্যবহিত পরেই পাকিস্তানিরা এর অব্যবহিত আগেই পাকিস্তানিরা কিন্তু বুদ্ধিজীবী নিধন শুরু করেছিল। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল এর প্রধান শত্রু, এবং তারা শিক্ষক ছাত্র যারা আগামী দিনের বুদ্ধিজীবী হতে পারত, তাদেরকে তারা বেছে বেছে হত্যা করলো। এবং প্রথম দিনেই তারা 30,000-এর মানুষ ওই এলাকা থেকে হত্যা করেছে। 30,000 সংখ্যাটি নিতান্তই কম নয়। হয়তোবা অনেক বড় যুদ্ধেও সম্মিলিতভাবে 30,000 জনগণ শহীদ হয়নি। এক রাতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর পার্শ্ববর্তী এলাকায় 30,000 মানুষকে তারা হত্যা করেছিল। এই যে বুদ্ধিজীবীদের আত্মদানের মাধ্যমে 25শে মার্চ কালো রাত্রে থেকে আমাদের স্বাধীনতার যুদ্ধটি শুরু হলো, সেই স্বাধীনতার যারা বিরোধী ছিল তারা যখন বুঝতে পারলো যে তাদের আর কোনো গতি নেই, তখন তারা বেছে বেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করার চক্রান্ত করলো। এই চক্রান্তগুলোতে যারা শরিক হয়েছিল, সেই কুখ্যাত রাজাকার আলবদর, তারা কিন্তু সবাই আইনের আওতায় পরবর্তীতে আসেনি। আপনারা জানেন স্বাধীনতা বিরোধী যারা ছিল, যারা আমাদের যুদ্ধাপরাধী ছিল, অনেকের বিচার হচ্ছে, অনেকের ফাঁসি হচ্ছে। তারপরও আমি বলবো আরো যারা রয়েছে তাদেরকে অন্তত আইনের আওতায় আনা উচিত। এই 14ই ডিসেম্বর তারা আমাদের মেধা মননকে চিরতরে নস্যাৎ করে দেবার জন্য তারা যে ঘৃণ্য চক্রান্ত করেছিল, সেই চক্রান্তের জবাব আমরা হয়তোবা শুধু বিজয়ের মধ্য দিয়ে দেইনি, আজ আমরা দিচ্ছি। বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজ বাংলাদেশ বিশ্বের দরবারে একটি রোল মডেল হিসেবে কাজ করছে। বিশ্বব্যাপী যে উন্নয়নের মডেল, সেই উন্নয়নের মডেল হিসেবে বাংলাদেশকে দাঁড় করাচ্ছেন শুধু বাংলাদেশ সরকার নয়, সেটি দাঁড় করাচ্ছে পশ্চিমা দুনিয়া। কেন? কারণ বাংলাদেশ গত 5 থেকে 8 বছরে যে অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে, বিশেষ করে দারিদ্র্য বিমোচন, নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, সব ক্ষেত্রেই এটি ছিল আমাদের স্বাধীনতার একটি অন্যতম দিক, যে আমাদের এটি ছিল একটি মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি হয়তোবা এখনো কাঙ্ক্ষিতভাবে আমাদের আসেনি আমাদের সমাজে, কিন্তু যে গতিতে আমরা চলছি, আমি বিশ্বাস করি আগামী 20 বছরের মধ্যে আমরা সেটি অর্জন করতে পারবো। এবং আমি বিনম্রভাবে প্রত্যেকের কাছে অনুরোধ করব, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা হারিয়েছি। 30 লক্ষ কিংবা 3 মিলিয়ন, যা পশ্চিমারা যেটিকে বলে থাকে, 3 মিলিয়ন শহীদ হয়েছেন আমাদের মুক্তিযুদ্ধে। তাদের প্রতি আমাদের ঋণ রয়েছে। সেই ঋণটা একটিভাবেই আমরা শোধ করতে পারি, সেটি হচ্ছে প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা কাজ করে যাই, প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি, আমরাই হব এ যুগের মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ আমরা করতে পারিনি, মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, মুক্তিযুদ্ধের বই পড়েছি, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দেখেছি। এই চলচ্চিত্রের বিনির্মাণ কিংবা আমাদের এই যে মননের যে বিনির্মাণ, সেই বিনির্মাণটা তখনই সার্থক হবে যদি আগামী 15 থেকে 20 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বব্যাপী রোল মডেল হিসেবে দাঁড়ায়। সিঙ্গাপুর যদি পারে, মালয়েশিয়া যদি পারে, আমরা 16 কোটি জনগণ আমরা অবশ্যই পারবো। এবং আগামী 15 থেকে 20 বছরের মধ্যে বিশ্বব্যাপী উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবো আমরা। আজ 14ই ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে শেষ করছি। জয় বাংলা।